নমস্কার। সন্ধ্যের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা একটু ভিন্ন স্বাদের গল্প নিয়ে এসেছি। আজ ভয় বা আধ্যাত্ম নয়, আজকের গল্প ডোরেমনকে নিয়ে। এই ডোরেমন কি তা জানার জন্য আপনাদের শুনতে হবে এই গল্পটা। আজকের গল্পে আওয়াজ দিয়েছে বিতানের চরিত্রে বাসব, সীমার চরিত্রে অভিমিতা, পৌলমীর চরিত্রে মৃত্তিকা, আর বিভিন্ন চরিত্রে আমি কনিষ্ক। এবার শুরু হতে চলেছে আজকের গল্প। এভাবে আর কতদিন চলবে? কিভাবে? আমরা খেটে যাব আর ক্রেডিট অন্য কেউ নিয়ে যাবে। কি আর করা যাবে বল, এটাই জীবন। না ভাই, এটা জীবন নয়, এটা নরক। আর 4 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি। যে কোনো নতুন প্রজেক্টের জন্য বড় বড় আইডিয়া আমরা ভাবি, আর সেটার ক্রেডিট পায় সুমন আর জয়ন্ত। আজকেও বাড়িতে এসে এই যে প্রজেক্ট ডিসকাস করলো, পুরো আইডিয়াটা দেখবি ম্যানেজারকে গিয়ে এমনভাবে দেখাবে যেন ওই সব করেছে। আচ্ছা, আমি নহে মুখ ছোড়া, তুই তো বলতে পারতিস অন্তত। আমি আর কি বলবো বল। দেখ, সত্যি কথা বলতে ওদের বাস আমাদের যন্ত্রপাতি আর আমাদের ল্যাবরেটরিটা লাগে বলে আসে আমাদের কাছে, না হলে ওরা আমাদের কাছে আসতো না। আর সত্যি কথা বলতে ওরা পাতি ফিজিক্সে গ্র্যাজুয়েশন পাস করে সোর্স লাগিয়ে কোম্পানিতে ঢুকেছে, নিজের কথা বলার ট্যালেন্ট নিয়ে টিকে আছে। ভাই, আমরা দুজনেই ভালো কলেজ থেকে মাস্টার্স করা ইঞ্জিনিয়ার, এখন অফিসে বসে লোকের কম্পিউটার ঠিক করছি। এটাই কি আমাদের ভবিষ্যৎ? জানি না ভাই, ইচ্ছে তো আমার নেই এখানে থাকার, কিন্তু যাবই বা কোথায়? আর আচ্ছা, বাদ দেও সব। তোকে যে সূত্রগুলো দিয়েছিলাম, ব্যালেন্স করতে পারলি? ওই রেফ্রিজারেটরটা, তারা ওটা নিয়ে বসবো। টেম্পারেচারটা আরেকটু নামাতে হবে, কিন্তু কোন কেমিক্যাল ব্যবহার করা যায় বলতো? আচ্ছা, লিকুইড হিলিয়ামটা ট্রাই করেছিস? না, ওটা প্রোডাকশন কস্ট মারাত্মক বাড়িয়ে দেবে, অন্য কিছু ভাবতে হবে। একবার এই যন্ত্রটা তৈরি হয়ে গেলে বাড়িতে বাড়িতে মিনিয়াচুরে ফ্রিজ লাগাতে পারবো, আর তখন এই কোম্পানির জন্য আমাদেরকে আর কাজ করতে হবে না। সেটার আশাতেই তো বসে আছি। কলকাতায় কর্মরত দুজন ইঞ্জিনিয়ার, নয়ন আর বিতান, একই কলেজ থেকে পাস করে একই অফিসে চাকরি করে, কিন্তু দুজনের কেউই চাকরিটা নিয়ে বিশেষ খুশি নয়। বিতান বিবাহিত, নয়নের এখনো বিয়ে হয়নি। নয়ন থাকে সল্টলেকের কাছে একটা 2 মহলা বাড়িতে। বাড়ির নিচে তলাটা বাবা মা বলেছিল ভাড়া বসাতে, কিন্তু সে সেটাকে পুরোপুরি নিজের গবেষণাগারে পরিণত করেছে। বিতান আর নয়ন রোজ এখানে নিজের বিভিন্ন গবেষণা চালায়, নতুন কিছু আবিষ্কারের আশায়, যাতে ওরা তার সাহায্যে নিজের চাকরির থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। তাদের পোর্টেবল ফ্রিজ বানানোর আইডিয়া নয়নের ছিল। সেদিনটা ছিল শনিবার। নয়ন আর বিতান অফিসের হাফ ছুটির পর নয়নের বাড়ির নিচের তলায় একটা বড় লোহার বাস্কের মধ্যে যন্ত্রপাতি লাগিয়েছে। বিতান কম্পিউটারের সামনে বসে নয়নকে ইশারা করতেই নয়ন যন্ত্রটাকে চালু করল, এই আশায় যে হয়তো বাস্কের ভেতর আবহাওয়াটা ঠান্ডা হতে শুরু করবে। কিন্তু তার বদলে বাষ্পটা মারাত্মকভাবে নড়তে আরম্ভ করলো। দুজনেই ঘাবড়ে যায়। এরকমভাবে তো কাঁপার কথা নয় যন্ত্রটার। জানি না, আমার মনে হচ্ছে কোনো গোলমাল হয়েছে। দাঁড়া দাঁড়া, যন্ত্রটা বন্ধ করছি। না না দাঁড়া, আমার মনে হয় ঠান্ডা হবে। তুই কি পাগল হয়ে গেছিস? দেখছিস না কিভাবে কাঁপছে যন্ত্রটা? যন্ত্রটা হঠাৎ বন্ধ হয়েছে। আমি কিছু করিনি কিন্তু। এ ভেঙে গেল নাকি? হ্যাঁ, এই দিকে দেখ, সার্কিটটা পুরো পুড়ে গেছে। আবার প্রথম থেকে শুরু করতে হবে। নয়ন আর বিতান সেদিনের মতো কাজ রেখে দিয়ে বাড়ি ফিরল। নয়ন শুতে যাওয়ার আগে ফোনে ডাউনলোড করা লটারির অ্যাপটা খুলে দেখল। না, যেই সংখ্যার লটারিও কিনেছিল সেটার নম্বর বেরোয়নি। না মেশিন কাজ করলো, না ভাগ্য। হতাশ হয়ে শুতে যাবে, হঠাৎ দরজার পেছনে যেন খুব করে একটা শব্দ হলো। পিছনে ঘুরে দেখে দরজা বন্ধ। ও কি দরজাটা লাগিয়েছিল? হাওয়া বা অন্য কোনো কারণে অনেক সময় দরজা নিজের থেকে নড়তে পারে, অস্বাভাবিক কিছু না।
কিন্তু এই অনুভূতিটা যে কেউ তার দিকে তাকিয়েছিল সেটা অস্বস্তিকর ছিল। মনের ভুল ভেবে ক্লান্ত দেহটাকে নিয়ে বিছানায় এলিয়ে গেল। পরদিন রবিবার, স্বভাবতই ছুটির দিন। সে নিজের গবেষণা ঘরে গিয়ে দেখে বাস্কটা এখনও চলে যাচ্ছে। কাল হয়তো বন্ধ করতেই ভুলে গেছে, কিন্তু না, কালকের মতো নড়াচড়া করছে না আর। সে বাস্কটার ভেতর কিছুক্ষণের জন্য মাথা গুঁজে সার্কিটগুলো ঠিক করতে লাগলো। বাস্কের থেকে মাথা বের করতেই সে দেখল সন্ধ্যা হয়ে গেছে। কাজ করতে করতে মাঝে মাঝে এরকম হয়ও শুনেছিল, কিন্তু এতক্ষণ ধরে সার্কিট ঠিক করতে লাগার তো কথা না। ফোনটা খুলে সময় দেখতে গিয়ে আরেক চমক, এ কি, এ তো কালকের তারিখ দেখাচ্ছে, শনিবার সন্ধে। ফোনটা খারাপ হল নাকি? নয়ন ফোনটা সেটিংয়ে গিয়ে সব তারিখ আর সময় ঠিক করতে করতে ওপরে উঠে আসতেই দেখল শোয়ার ঘরের আলো জ্বালানো। আশ্চর্য, ও তো আলো বন্ধ করে এসেছিল, তাহলে আলো জ্বলল কীভাবে? দরজাটা খুলতেই সে যা দেখে তাতে এক মুহূর্তের জন্য সে চমকে যায়। নয়ন দেখে তার পিছন ঘুরে দাঁড়িয়ে নয়ন নিজের ফোনে লটারির নম্বর দেখছে। চমকে গিয়ে সে পিছনে দরজাটা বন্ধ করে দেয়। কি হলো ব্যাপারটা? নয়ন সরকার ফিজিক্সে মাস্টার করেছে যাদবপুর থেকে, জীবনে কোনোদিন কাল্পনিক বা অলৌকিক কিচ্ছুতে বিশ্বাস করেনি, কিন্তু আজ যা নিজের চোখে দেখল সেটা কি? অন্ধকারে আর নিজের ঘরে ঢোকার সাহস হল না নয়নের। ছাদে ওঠার সিঁড়ির কাছেই শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল দরজা খোলার আওয়াজে। সে উঠে দেখে দ্বিতীয় নয়ন যাচ্ছে ল্যাবরেটরির দিকে। সেও দূরত্ব বজায় রেখে পিছু নিল। এরপর গবেষণাগারে ঢুকে দ্বিতীয় নয়ন যন্ত্রটাকে বন্ধ করে, তার ভিতরে মুখ ঢোকালো সার্কিট ঠিক করার জন্য। আর তার পরের মুহূর্তেই সেই দ্বিতীয় নয়ন মিলিয়ে গেল কোথাও। নয়নের কিছুক্ষণ লাগলো পুরো ঘটনাটা মাথায় ঢোকাতে। ওর চোখের সামনে যা ঘটল তা অন্য কারুর সাথে হলে হয়তো এতক্ষণে চেঁচামেচি শুরু করে দিত, কিন্তু নয়ন খুবই শান্ত প্রকৃতির ছিল। সে মাথা ঠান্ডা করে এগিয়ে গেল যন্ত্রটার দিকে। বাস্কটা অফ করা আছে। কিছুক্ষণ বাস্কটার দিকে তাকানো, তারপর বাস্কটাকে মূল যন্ত্রের থেকে স্ক্রুড্রাইভার আর কিছু হাতুড়ির সাহায্যে আলাদা করল। আগের মাসে ওর কাকিমা ওকে দুটো বড় লোহার আলমারি দিয়েছিল। একটা আলমারি সে যেভাবে সেভাবে হোক নিচে নামিয়ে আনে। কাজের লোকটা দু একবার আসছিল সাহায্য করার জন্য, কিন্তু নয়ন সাহায্য নিল না। অন্য কাউকে জানানো যাবে না ও কী করতে চলেছে। আলমারিটা নিচে নামিয়ে এনে মূল যন্ত্রটাকে আলমারির সাথে জুড়ে দিল। না, এখনও কাজ শেষ হয়নি। আরও কিছু তার আর সার্কিট বোর্ড নিয়ে বানালো ওই যন্ত্রের অনুরূপ আরেকটা যন্ত্র। তারপর পিসির দেওয়া দ্বিতীয় আলমারিটা, যেটা কিনা ওর শোয়ার ঘরে রাখা ছিল, তার সাথে জুড়ে দিল দ্বিতীয় যন্ত্রটাকে। এবার কাজ শেষ হয়েছে। ও ভেবেছিল একটা মিনি রেফ্রিজারেটর আবিষ্কার করবে, কিন্তু এখন ও যা বানিয়েছে তা মিনি রেফ্রিজারেটরের থেকে অনেক অনেক গুণ বেশি দুর্দান্ত জিনিস। হঠাৎ মনে পড়ল নয়নের, আজ রবিবার, আজ সীমার বাবার সাথে দেখা করার কথা ছিল। তাড়াতাড়ি সে নতুন জামা পরে বেরোয় সীমার বাড়ির উদ্দেশ্যে। সীমা আর নয়নের আলাপ কলেজে, আর সেখান থেকেই তাদের প্রেম শুরু। সীমা সম্পর্কটাকে বিয়েতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নয়ন তা চায়নি। নয়নের জন্য চিরকালই তার গবেষণা ছিল সবার ওপরে, তাই সীমাকে বারবার এই বলে পাশ কাটিয়ে দিত যে একবার তার আবিষ্কার আর গবেষণার জন্য কোনো বড় পৃষ্ঠপোষক পাওয়া গেলে সে গর্বের সাথে বিয়ে করবে সীমাকে। সীমা উপায় না দেখে নিজের বাবার সাথে কথা বলে। সীমার বাবা কলকাতার একজন বড় শিল্পপতি। নয়ন যে সীমার বাবার ব্যাপারে জেনেই সীমার সাথে প্রেম করেছিল সেটা বলা বিশেষ ভুল হবে না। নয়ন চাইছিল যেন কোনোভাবে সীমার বাবা যেন ওর গবেষণায় পৃষ্ঠপোষকতা করে, আর তাই জন্যই হয়তো সে সীমার সাথে সম্পর্কের যাওয়ার কথা ভেবেছিল। নয়ন সেদিন সীমা আর সীমার বাবার কাছ থেকে ফিরে এলো। সীমার বাবা কিছুতেই নয়নের সাথে সীমার বিয়ে দেবেন না, মুখের ওপর বলে দিলেন। হয়তো নয়নের সীমাকে পছন্দ করার কারণের ব্যাপারটা একটু হলেও আঁচ করতে পেরেছে ভদ্রলোক। বাড়ি ফিরে এসে এক রাশ রাগ আর অনুতাপ নিয়ে বসল নয়ন। তারপরেই চোখ গেল তার শোয়ার ঘরে রাখা লোহার আলমারিটার দিকে।
মুহূর্তের মধ্যে মাথায় তার একটা বুদ্ধি খেলে গেল। পরের দিন সোমবার ভোর 5টার সময় উঠে সে আলমারির ভেতরের যন্ত্রটাকে চালিয়ে দিল। তারপর আবার ঘুমোতে চলে গেল। 8টার সময় পাড়ার ছেলেগুলোর হইহুল্লোড়ে ঘুম ভেঙে গেল নয়নের। সকালের মুখ হাত পা ধুয়ে সে সোজা চলে গেল নিজের গবেষণা করে, যেখানে রাখা আছে দ্বিতীয় আলমারিটা। মোবাইলে সময় দেখল 9টা বাজে। যন্ত্রটাকে চালিয়ে দিয়ে সে বেরিয়ে গেল বাড়ির থেকে। উল্টোডাঙার কাছে একটা সস্তার হোটেল মাধবী লজে গিয়ে উঠল সে। সারাদিন ওখানেই থাকলো। ফোনে এতক্ষণে সকালের লটারির নাম্বারগুলোর নোটিফিকেশন এসেছে। ঠিক দুপুর 3টের সময় হোটেল থেকে বেরিয়ে আসে। তারপর একটা ট্যাক্সি ধরে ফিরে আসে নিজের বাড়িতে। গবেষণা ঘরে ঢুকে সোজা আলমারির মধ্যে ঢোকে। তারপর যন্ত্রটা বন্ধ করে দেয়। 5 মিনিট মতো আলমারিতে বসে থাকার পর বেরিয়ে আসে আলমারির থেকে। টেবিলের ওপর রাখা ফোনটার দিকে তাকায়। হ্যাঁ, সকাল 9টা বাজে। বাইরে ছেলেগুলো এইমাত্র খেলা করে বেরিয়েছে। নিজের মনেই নয়ন এবার হেসে ফোন তুলে সেখানে লটারির টোকেন কিনে নেয়। আর তারপর ফোন করে লেক টাউনের ওয়াচ টাওয়ারের নিচে ডাকে বিতানকে। তার এখানে থাকা আর উচিত হবে না, কারণ যে কোনো মুহূর্তে নয়ন নেমে আসবে। তাই সে বেশি দেরি না করে বেরিয়ে পড়ল। লেক টাউনে গিয়ে দেখে বাস স্ট্যান্ডের কাছে হেডফোন কানে লাগিয়ে গান শুনছে বিতান। কী রে, এরকম অবেলায় ডাকলি যে? এ কি, তোর কপালে এরকম লাগলো কি করে? ও কিছু না, বেরোনোর সময় দরজায় টোকর খেয়েছি। তুই বল, ডাকলি কেন? তোকে কিছু দেখানোর আছে। কি দেখাবি? আমরা যে পোর্টেবল ফ্রিজ বানাতে যাচ্ছিলাম, সেটার জায়গায় আমরা অন্য কিছু বানিয়ে দিয়েছি। বলছিসটা কি? তুই আমার সঙ্গে চল। মুখে বললে তোকে কিছু বোঝানো যাবে না। তুই চল আমার সঙ্গে। বিতান আর নয়ন মিলে উল্টোডাঙার মাধবী লজের সামনে এসে দাঁড়ায়। ঘড়ির কাঁটায় 3:10। নয়ন বিতানকে নিয়ে দূরে দাঁড়িয়ে থাকা কিছু অটোর পেছনে গিয়ে দাঁড়ায়। বিতান দেখল লজের দরজার থেকে বেরিয়ে এলো আরেকটি নয়ন। আর তারপর সে ট্যাক্সি ধরে মিলিয়ে গেল সল্টলেকের রাস্তার দিকে। বিতান রীতিমতো আতঙ্ক স্বরে বলে উঠল, ওটা কে? নয়ন? ওটা তো তুই। এসব কি হচ্ছে? মাথা ঠান্ডা কর, আগে ঘর চল, সব খুলে বলছি। নয়ন ঘরে নিয়ে এসে বসালো বিতানকে। এরপর একে একে সব খুলে বলল। তার মানে তুই ভবিষ্যৎ থেকে এসেছিস? নয়ন ঘড়ি দেখে বলল, সেই ভবিষ্যৎ আর কিছুক্ষণ পর বর্তমান হতে চলেছে। বিতান ভালোভাবে যন্ত্রটাকে দেখতে লাগলো। আর তখন নয়নের ফোন বেজে উঠল। লটারির নম্বর ঘোষণা করা হয়েছে। নয়নের মুখে ফুটে উঠল একটা হাসি। বিতানকে মোবাইলের নোটিফিকেশন আর অ্যাকাউন্টে ঢুকে আসা 25 লাখ টাকার মেসেজটা দেখালো। এবার বুঝলি তো এই যন্ত্রের ব্যবহার আমরা কিভাবে করতে পারি? কিন্তু এটা কাজ কিভাবে করে? আমি আজকের দিনটা আবার ফিরে আসতে চাই। তাহলে আমি আজকে মেশিনটাকে অন করে দিলাম। মেশিন অন হওয়ার পর আমাকে নিজের বাড়ির থেকে যেতে হয় একটু দূরে, যাতে আমি মূল ঘটনার মধ্যে কোনো পরিবর্তন না আনি। কারণ যখন যেটা হওয়ার কথা তখন সেই ঘটনাটাই ঘটবে। তার অন্যথা হলে অতীত আর ভবিষ্যৎ পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ঘড়ি ধরে 6 ঘন্টা কি 4 ঘন্টা দূরে থাকবো। তারপর বাড়ি ফিরে এসে আলমারির মধ্যে ঢুকে যন্ত্রটা বন্ধ করে দেবো। আর তার কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব ঠিক সেই সময় যেই সময় থেকে যন্ত্রটা শুরু করা হয়েছিল। মানে এটা একটা টাইম মেশিন? হে ভগবান, তুই ভাবতে পারছিস এই আবিষ্কারটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? না বিতান, এর ব্যাপারে আমরা কাউকে জানাতে পারি না। তাহলে? তাহলে আর কি, এর সাহায্যে আমরা কোটি কোটি টাকার মালিক হতে পারবো। আর একবার টাকা চলে আসলে এরকম লক্ষ লক্ষ আবিষ্কার করতে পারবো। আচ্ছা, এই যন্ত্রটার একটা নাম রাখলে হয় না? ঠিক বলেছিস। কি নাম রাখা যায় বলতো? ডোরেমন রাখলে কেমন হয়? ছোটবেলায় ওই কার্টুনটা দেখতাম, আর ওই কার্টুনটাতেই তো প্রথম টাইম মেশিন দেখেছিলাম, তাই না? মন্দ বলিসনি। আরে হ্যাঁ, তোর আর আমার নাম
দুটোর প্রথম অক্ষর মেলালে নয়ন, বিতান, নবিতা। এটা তো লক্ষ্যই করিনি। হ্যাঁ তাই তো, তবে একটা সমস্যা আছে। কি? এই আলমারিটা ছোট, এরকম যদি আর একটা আলমারি হতো। নয়ন এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়। না, নয়নকে একদমই জানতে দেওয়া যাবে না যে আরেকটা যন্ত্র আছে, যেটাকে সে অনেক আগেই শুরু করে দিয়েছে। আর তার কারণ, ভবিষ্যতে গিয়ে যদি কোনো গোলমাল হয়, তখন সে ফেরত এসে প্রথম যন্ত্রটা শুরু হওয়ার আগেই শেষ করে দিতে পারে। বিতান জানতে পারলে ঝামেলা করতে পারে। আচ্ছা, এমন করা যায় না যে যন্ত্রটাকে কোনো আলমারির সাথে না জুড়ে কোনো ঘরের সাথে জুড়ে দিলাম? সেরম ঘর কোথায় পাবো? আর আমি জানি না এটা কতটা বড় হতে পারে। পরীক্ষা করে দেখতে ক্ষতি কি? আর তাছাড়া কোনো দোকান ভাড়া নিলেই তো হয়। নিউ টাউনের দিকে এরকম অনেক দোকান ভাড়া পাওয়া যাচ্ছে। তার উপর আবার লটারির টাকাও তো আছে। কথাটা মন্দ বলিসনি। সারাদিনের খাটাখাটনির পর তারা সল্টলেকের কাছে একটা ছোট্ট দোকান ভাড়া নিল, আর সেখানে যন্ত্রটাকে শিফট করলো। দিনের শেষে বিতানের বাড়িতে এলো দুজনে, রাতের খাওয়া দাওয়া করাচ্ছেন। আরে দাদা, আপনারা এত দেরি করলেন কেন? তোমার বরকেই জিজ্ঞেস করা, আজ ওনার জন্যই এখানে ওখানে দৌড়াতে হলো। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি এক্ষুনি চা বানিয়ে আনছি। এই যে, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। উপরের চিলেকোঠার ঘরটা কাল একবার গিয়ে পরিষ্কার করে এসো। বিতানের মুখে হঠাৎ একটা ভয় ফুটে উঠল। কেন বলো তো, তুমি গেছিলে নাকি? না না, আমি কেন যেতে যাব? সারাক্ষণ ওখান থেকে খুটখাট শব্দ আসছে, মনে হয় ইঁদুর বা কিছু ঢুকেছে। ও তাই, আচ্ছা আমি দেখে আসবো। পৌলমী রান্নাঘরে যেতেই নয়ন বিতানকে বলল, তোর বউকে ব্যাপারটা জানাবি নাকি? না না, ওকে না জানালেই ভালো। ব্যাপারটা যত কম জানাজানি হবে ততটাই ভালো। ঠিক বলেছিস, কারণ যদি জানাজানি বাড়ে, তাহলে ভবিষ্যতে কেউ হয়তো অতীতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অতীতের কোনো এমন ঘটনা পাল্টে দিল যার জন্য আমাদের জন্মই হলো না। আচ্ছা ধরো, যেই সময় মেশিনটা আমরা অফ করে অতীতে যাচ্ছি, সেই সময় মানে সেই মুহূর্তে তো দুজন আমি এক মুহূর্তেই থাকছে, তাই না? হ্যাঁ, কিন্তু বর্তমানের আমিটা ডোরেমনকে ব্যবহার করে অতীতে চলে যাচ্ছে, তাই কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি কোনো কারণে ভবিষ্যতের আমি এই অতীতের আমিকে ডোরেমন ব্যবহার করা থেকে আটকে দেয়, তখন কি হবে? বিতান জিনিসটা লিখে বোঝাতে গেল, কিন্তু হাত তখন তার কাঁপছে। নয়ন ওটা দেখেই জিজ্ঞেস করে, কিরে ঠিক আছিস? ও কিছু না, সারাদিন গরমে কাজ করেছি তো, তাই মাথাটা একটু ঘুরছে। ওসব ছাড়, তোকে যেটা জিজ্ঞাসা করলাম সেটার উত্তরটা দে। তখন দুটো জিনিস হতে পারে। যেহেতু অতীতের আমি ডোরেমন ব্যবহার করেনি, সেই জন্য সে কখনো অতীতে এসে নিজের অতীতকে পাল্টাতে পারবে না। মানে ভবিষ্যৎ থেকে আসা আমিটার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আর পারের সম্ভাবনাটা? অল্টারনেট টাইম লাইনের তত্ত্ব অনুযায়ী যদি অতীতে গিয়ে কোনো ঘটনাকে পরিবর্তন করা হয়, তাহলে মূল টাইম লাইনে কোনো পার্থক্য আসবে না, বরং ওই পরিবর্তিত ঘটনার থেকে এক নতুন টাইম লাইন সৃষ্টি হবে, যেখানে একই সাথে দুটো আমি অস্তিত্ব থাকবে। সেটা তো খুব খারাপই হতে পারে। হ্যাঁ, যদি এরম কিছু হয়, তাহলে যে কোনো একজনকে পরিচয় পাল্টে দূরে কোথাও চলে যেতে হবে। আমি তো ভাবছি প্যারিস চলে যাব বউ বাচ্চা নিয়ে। ভেতর থেকে পৌলমীর আওয়াজ ভেসে এলো, এখনো অবধি নিয়ে যেতে পারলে না? বিতান আর নয়ন দুজনেই হেসে উঠল। পরের দিন মঙ্গলবার, দুজনে মিলে সল্টলেকের তাদের কেনা জায়গায় পৌঁছায় 9টার সময়। তারপর মেশিন অন করে চলে যায় উল্টোডাঙার মাধবী লজে। 12টার সময় লটারির রেজাল্টের নোটিফিকেশন আসে। ঠিক 6টার দিকে দুজনে ফিরে আসে, আর তারপর মেশিনটাকে অফ করে দেয়। দরজা বন্ধ করে দুজনে বসে থাকে 5-6 মিনিট। এরপর দুজনে ঘর থেকে বেরিয়ে ঘরের দিকে তাকায়। সকাল 9টা। দুজনে এক মুখ হাসি নিয়ে বেরিয়ে যায় নিজেদের বাড়ির দিকে। নয়নের মাথাটা বেরোতে গিয়ে হালকা টাল খেল। বিতান নয়নকে ধরে তুলতে তুলতে বলল, তুই ঠিক আছিস তো? না না, একটু মাথাটা ঘুরে গেছে। পরপর 3 দিন আমি ডোরেমন ব্যবহার করেছি,
হয়তো এটা বেশি ব্যবহার করলে শরীর খারাপ করতে পারে। তুই যেতে পারবি? হ্যাঁ, আমি ঠিক আছি। এ কি, তোর নাক দিয়ে রক্ত পড়ছে যে? হ্যাঁ, আসলে গরম এত, কি আর করবো বল। ওষুধ কিছু নিবি? না না, আমার সাথে ওষুধ আছে। এই বলে পকেট থেকে ওষুধ বের করে দেখালো। তারপর বাড়ির পথে ফোনের অ্যাপটায় লটারির টিকিট বুক করে নেয়। বিকেলবেলা দুজনেরই অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা ঢুকে যায়। পরের দিন বিতান সকাল সকাল নয়নের বাড়ি পৌঁছায়। নয়ন বিতানকে বাইরে বসিয়ে ঘরের ভেতরে চলে যায়। নয়ন বিতানকে বাইরের ঘরে বসিয়ে চলে যায় স্নান করতে। এরপর দুজনে ব্রেকফাস্ট করে কালকের মতো ডোরেমনকে অন করে আবার মাধবী লজে গিয়ে অপেক্ষা করে। বিকেলবেলার দিকে ফোনে লটারি নাম্বার বেরোয়। বিকেল 6টার সময় তারা ফিরে এসে আবার যন্ত্রটা বন্ধ করে দেয়। 5 মিনিট পর ঘর থেকে যখন বেরোয় তখন সকাল 9টা। আগের দিনের মতনই তারা লটারির টিকিট বুক করে। আর বিকেলে যখন লটারির নাম্বার বেরোয় তখন আবার তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায় 25 লক্ষ টাকা। নয়নের জিনিসটা ভালোই লাগছিল, কিন্তু এর মধ্যে দুটো সমস্যাও দেখা দিল। প্রথমত ওর মাথা ঘোরানো আর নাক দিয়ে মাঝে মাঝে রক্ত পড়া। দ্বিতীয়, হাতের লেখা ওর খারাপ হয়ে গেছে। নয়নের ধারণা মাত্রা অতিরিক্ত টাইম ট্রাভেল করলে মানুষের শরীর সেই ধকল নিতে পারবে না। এর মধ্যে কোনো অঘটন ঘটলে কোনো বড় লটারির টাকা জিতে টাইম ট্রাভেল করা বন্ধ করতে হবে। নিজের ঘরে বসে যখন ভাবছে এইসব, তখনই হঠাৎ দরজায় করাঘাত। ঘড়িতে তখন রাত 12টা। এত রাতে কে এলো? নয়ন দরজা খুলতেই দেখে এক বয়স্ক ভদ্রলোক। মাথায় সাদা সাদা চুল চট পাকিয়ে কাঁধ অবধি নেমেছে। মুখে একগাল দাড়ি, নোংরা একটা জামা আর একটা ছেঁড়া প্যান্ট পরে দাঁড়িয়ে। এ আবার কি বিপদ! রাস্তার কোন না কোন পাগল এসে পাগলামি করছে। নয়নকে ধমকাতেই যাচ্ছিল, তার আগেই লোকটি অজ্ঞান হয়ে নয়নের গায়ে পড়ে যায়। মানবতার খাতিরেই হোক নয়ন লোকটাকে ঘরের মধ্যে ঢোকালো। ভাবল সকাল হলে লোকটাকে বিদায় দেবে। তখনই লোকটার দিকে তাকিয়ে চমকে গেল নয়ন। এই লোকটাকে দেখতে যে অবিকল সীমার বাবার মতো, কিন্তু এই কি অবস্থা হয়েছে? সে তখনই সীমাকে ফোন লাগায়। কি হলো নয়ন, এত রাতে? হ্যালো সীমা, সীমা শোনো শোনো, তো তোমার বাবার কিছু হয়েছে? বাবার? দাঁড়াও। আরে সীমা শোনো, তোমার বাবা আমার বাড়িতে আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। কি বলছো? ওই তো বাবা নিজের ঘরে ঘুমাচ্ছে। তুমি নেশা ভাঙ করছো কি আজকাল? তুমি ঠিক দেখেছ তো, তোমার বাবা তোমাদের বাড়িতে? হ্যাঁ রে বাবা, আমার বাবাকে আমি চিনব না? কি বলছো? হুট করে কিছু হয়েছে? কোনো ভুলভাল স্বপ্ন দেখলে নাকি? না না, কিছু না, রাখছি। নয়ন ফোনটা রেখে দেয়। সীমার বাবা সীমার সাথে আছে, তাহলে এই লোকটাকে? হঠাৎ লোকটার কোপের কাছে নয়ন লক্ষ্য করল ফোঁটা ফোঁটা শুকনো রক্ত। আর পরক্ষণেই নয়নের কাছে জিনিসটা জলের মতো স্পষ্ট হয়ে গেল। সে বুঝতে পারল এই সীমার বাবা এসেছে ভবিষ্যৎ থেকে। কোনো না কোনো কারণে ভবিষ্যতে সীমার বাবার হাতেই যন্ত্রটা পড়েছে, যার পরিণাম এই। একটা গোঙানির মতো স্বর ভেসে এলো লোকটার মুখ থেকে। নয়ন, যন্ত্রটাকে নষ্ট করে দাও নয়ন। এই অবধি বলে চোখ বুঝলে। নয়ন নাড়ি ধরে বুঝল সীমার বাবা আর এ জগতে নেই, অন্তত ভবিষ্যতের সীমার বাবা। নয়ন ছুটে গেল নিজের শোয়ার ঘরে। আলমারিটা ঘরের এক কোণে রাখা, তার মধ্যে এখনও যন্ত্রটা চলে যাচ্ছে। সে ভিতরে ঢুকে বন্ধ করে দিল আলমারির দরজাটা, আর তারপর বন্ধ করে দিল যন্ত্রটাকে। 10 মিনিট পর সে যখন বেরোলো তখন সোমবার ভোর 5:30। পাশেই খাটের ওপর শুয়ে আছে অতীতের নয়ন। আর কিছুক্ষণ পর সে উঠে ডোরেমনকে চালিয়ে দেবে। কিন্তু এখন নয়ন কি করবে? যদিও যন্ত্রটা ভেঙে দেয়, তাহলেও দুটো নয়ন থেকেই যাবে। ভাবার সময় বেশি ছিল না। বাইরে থেকে ছেলেগুলোর হই হুল্লোড়ের আওয়াজ ভেসে আসছে। অতীতের নয়ন আড়মোড়া ভাঙছে,
না, নয়নকে যা করার এক্ষুনি করতে হবে। সে তক্ষুনি হাতের কাছে একটা বালিশ নিয়ে চেপে দিল অতীতের নয়নের মুখে। কিছুক্ষণের জন্য দেহটা ছটফট করল, তারপর সব শান্ত। পুরো জিনিসটা হজম করতে পারল না নয়ন, তখনই বাথরুমে গিয়ে বমি করে ফেলল। সকাল 11টা, নয়ন নিজের ঘর থেকে বেরিয়েছে। ঘটনাগুলো ঠিক যেরম যেরম হচ্ছিল, ঠিক সেরম না হলে বর্তমান আর ভবিষ্যৎ পাল্টে যেতে পারে। ডোরেমনকেও ভেঙে ফেলেছে। এখন সোমবারে ওর বিতানের সঙ্গে লেকটাউনে বড় ঘড়ির সামনে দেখা করার কথা। লেকটাউনে নামতেই দেখতে পেল সে বিতানকে, কানে হেডফোন দিয়ে দাঁড়িয়ে আছে। বিতানের কাছে যেতেই মাথা ঘুরে যায় নয়নের। বিতান দৌড়ে আসে তাকে বাঁচানোর জন্য। অজ্ঞান হওয়ার আগে নয়নের কানে আসে বিতানের হেডফোন থেকে ভেসে আসা বিতান আর নয়নের কথোপকথন, যেটা কিনা আজ রাতে হওয়ার কথা। নয়নের চোখ বন্ধ হয়ে এলো। ব্যবহার করেনি। চোখ যখন খুলল তখন দেখে বিতানের ঘরে শুয়ে আছে নয়ন। পাশের একটা চেয়ারে বসে আছে বিতান। ঠিক আছিস ভাই? জল খাবি? নয়ন মাথা নাড়াতে নাড়াতে এক গ্লাস জল এনে দিল বিতান। নয়ন একটু সুস্থ হয়ে বলল, বিতান, কি লোকাচ্ছিস আমার থেকে? আমি কি লুকাবো? কিছুই না। তোর ফোনে সকালে কিসের গান শুনছিলিস? অঞ্জন দত্তের গান। কেন? আমাকে একটু দেখাবি তোর ফোনটা? আরে এ আবার কি পাগলামি শুরু করলি? সত্যি করে বল বিতান। আরে কি বলবো? তুই ভালোভাবে জানিস আমি কিসের কথা বলছি। ঠিক আছে, আমি এক শর্তে তোকে ফোন দেখাবো। তাহলে তোর বাড়িতে চলি। বাথরুমে যে একটা কালো ব্যাগ রেখে এসেছিস, সেটাতে কি আছে নয়ন? নয়ন চুপ। ঘরে একটা নিস্তব্ধতা। তার মানে তুই স্বীকার করছিস তুই আমার আগে ডোরেমন ব্যবহার করেছিলিস। আমাকে শুধু এইটা বলে দে ভাই, কবে থেকে আর কতবার? বিতান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। যেদিন তোর বাড়িতে গিয়েছিলাম সেদিন তোর বাড়ির আলমারিটা দেখে আমার সন্দেহ হয়েছিল। পরে যখন তুই স্নান করতে যাস তখনই দেখতে পাই যে তুই আর একটা টাইম মেশিন বানিয়ে রেখেছিস। আমি বুঝে গেছিলাম সেটা কী জন্য বানানো, তাই আমি ওটাকে ব্যবহার করে পিছনে আসি। সবার আগে নিজের বাড়িতে যাই। সেখানে যে আমিটা ছিলাম তাকে চিলে কোঠার ঘরে বন্দি করে আসি, যাতে সে কোনো সমস্যা না করতে পারে। বৌয়ার মেয়ে দু একবার বলেছিল কিসের আওয়াজ, তখন ওদেরকে বলেছি যে চিলেকোঠার ঘরে হয়তো ইঁদুর হয়েছে। আমি তারপর ফোনে সব কিছু রেকর্ড করা শুরু করি। এরপর লেকটাউনের ঘড়ির নিচে তোদের সাথে দেখা করি। তারপর তোর সাথে স্বাভাবিকভাবেই মঙ্গলপুত অবধি সব ঘটনা ঘটে। তারপর সেদিন রাত্রে আমি একটা কাজে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ তোর বান্ধবীর বাবাকে ওরকম বিধ্বস্ত অবস্থায় দেখলাম। তোর বান্ধবীর অ্যাড্রেস জানতাম না, তাই তোর বাড়ির সামনে এসে তোর দরজায় আওয়াজ করে নিচে লুকিয়ে পড়লাম। কি মনে করে সেদিন ওখানেই দাঁড়িয়ে থাকলাম। তোর বান্ধবী আর তোর গলার আওয়াজ আসছিল। জানলার সামনে থেকে আমি সবে বুঝে গেলাম তুই কি করতে চলেছিস, তাই আমি তার আগে এখানে পৌঁছানোর জন্য আবার ডোরেমন ব্যবহার করলাম। কিন্তু ডোরেমন তো মাত্র দুটো ছিল। না, আসলে প্রথমবার যখন ফেরত আসি তখন ওরকমই একটা নিজের বাড়ি বানিয়ে। কিন্তু সমস্যা হলো এবার তোর বাড়িতে গেছিলাম তোকে থামানোর জন্য, কিন্তু সেখানে তোকে প্রথম নয়নকে নিচের তলার বাথরুমে এনে লোকাতেই দেখতে পাই। আমি ফেরত আসার পর দেখি দ্বিতীয় বিতান প্রথম বিতানকে চিলেকোঠার ঘরে বন্ধ করছে। আমাকে দেখে দ্বিতীয় বিতান আর আমার মধ্যে ধস্তাধস্তি হয়, যার জন্য কপালে চোট পায়। শেষ মেশে ওকে আমার পক্ষ আর ভবিষ্যতের সব ঘটনা খুলে বলি। ভাগ্যক্রমে দ্বিতীয় বিতানটা সমস্ত ব্যাপারটা বুঝতে পারে আর শহরে চলে যায়। আর তারপর নিজের রেকর্ডারটা অন করে সব ঘটনাগুলো সকাল থেকে যেরকম যেরকম হয়েছে সেরকমভাবে করতে থাকি। এত বাজেভাবে জিনিসটা ঘটে যাবে ভাবিনি। দুজনে কিছুক্ষণ শান্ত। তারপর নয়ন বলল, এবার কি করবি? চিলেকোঠায় বন্দি বিতান আমার মুখ দেখেনি, তাই সে জানে না আততায়ী কে।
তুই পারলে ওকে নিয়ে একবার হাসপাতালে যা। আর তুই? আমি দ্বিতীয় নয়নের দেহটাকে ঠিকানায় লাগিয়ে দেব, তারপর এখান থেকে চলে যাব দূরে কোথাও। নয়ন কিচ্ছু বলল না। বিতান ঘরের বাইরে চলে গেল। 1.5 মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে বিতান। তাকে নাকি নয়ন রাস্তার মাঝে অজ্ঞান অবস্থায় দেখেছিল। তার মনেই নেই সে সেখানে কীভাবে এলো। নয়ন আগের মতোই অফিস যায়, ফিরে আসে। গবেষণার ঘরটায় যা যন্ত্রপাতি ছিল সে সবের জায়গা নিয়েছে এখন বিভিন্ন ক্যানভাস আর রং। ওদিকে প্যারিসে একটা বড় কালো গাড়ি থেকে 2 জন লোক নামল। একজন বিতান, আরেকজন মাঝারি আকারের একটি বাঙালি ভদ্রলোক। বিতানের হাতে একটা বড় কালো ব্যাগ। লোকটি বিতানের দিকে তাকিয়ে বলল, নিন নিন, ওয়ার হাউসের মালিক এবার আপনি। অসংখ্য ধন্যবাদ। লোকটি একবার জিজ্ঞেস করল, কিন্তু দাদা, এরকম একটা পরিত্যক্ত ওয়ার হাউস, তাও আবার জঙ্গলের মাঝে, এটা দিয়ে আপনি করবেন কি? বিতান শুধু একগা হেসে বলল, গবেষণা। এইটুকু বলে ব্যাগ নিয়ে এগিয়ে গেল। ব্যাগের খোলা চেনের ভেতর থেকে উঁকি দিচ্ছিল ডোরেমনের ভেঙে যাওয়া টুকরো। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।